প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই সময় রোগবালাই ও করণীয় বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ এবং প্রো ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। স্যার, আমরা কিন্তু আজ কথা বলবো হচ্ছে একটু অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, অলরেডি কিন্তু ডিসেম্বর মাস চলে এসেছে, শীতটা পড়ে যাচ্ছে, আবার বিভিন্ন ধরনের জ্বর দেখা যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে জানার চেষ্টা করব। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে ডেঙ্গুর কী অবস্থা এখন আমাদের দেশে? ধন্যবাদ আপনাকে। আমরা যদি ধরি সারা বছরের যদি পরিসংখ্যান দেখি, এই গত 2 মাস ধরে 3 মাস ধরে কিন্তু এটা কিন্তু ডেথ রেট কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা যদি গতকাল পর্যন্ত ধরি মোর দ্যান 500, আমার প্রায় 520 জনের মতো কিন্তু মারা গিয়েছে। তাহলে কিন্তু এটা কিন্তু প্রথম আমাদের যে 8-9 মাসের সংখ্যাটা কিন্তু ছিল খুবই নগণ্য। হ্যাঁ, একদিক দিয়ে ভালো, গতবারের তুলনায় এবার অবস্থা ভালো, কিন্তু এই ভালো তো ভালো নয়। আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করি, যেমন শ্রীলঙ্কায় ছিল ডেঙ্গি, তারা কিন্তু কন্ট্রোলের মধ্যে কিন্তু তাদেরটা চলে আসছে, কিন্তু আমাদের দেশে কিন্তু মৃত্যু হারটাকে কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু অতটা কমাতে পারছি না। তাহলে সেইটা যদি ধরি, তাহলে ধরে নিতে পারি যে হ্যাঁ, ডেঙ্গির সামগ্রিক অবস্থা এখনও আমাদের খারাপ বলবো, এবং এটা খারাপ থেকে খারাপের তরফ দিকে যাচ্ছে, এবং প্রতিদিনই নিয়ার আবার 7-8-9 মারা যাচ্ছে। আচ্ছা স্যার, এই যে আমরা তো ডেঙ্গু কথাটা জানি অনেক দিন হয়ে গেল, এখন গত 2-3 বছর থেকে দেখা যাচ্ছে যে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, একটা গ্রুপের পেশেন্ট তারা হঠাৎ করে খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে, এবং দেখা যায় তাদের যেটা বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম, তারা আইসিইউ সাপোর্ট লাগছে। যেটা বললেন যে প্রতিদিনই 8-9 জন 10 জন, এর আগে গত 21-22 সালে অনেক বেশি ডেথ রেট ছিল। তো এখন কি অবস্থা? এখনও কি সেমি অবস্থা, যাদের আগে একবার ডেঙ্গু হয়েছে বা হঠাৎ করে যাদের ডেঙ্গু ধরা পড়ছে, খুব খারাপের দিকে, শকের দিকে যাচ্ছে বা হসপিটালাইজ করতে হচ্ছে, একটু বলবেন? হ্যাঁ, এইবারের যে প্যাটার্নটা গতবার থেকে কিছুটা ভিন্ন। এইবারের সিভিয়ারিটি, সাডেন সিভিয়ারিটি যাওয়ার রেটটা কিন্তু কম্পারেটিভলি কম, কিন্তু এবার গতবার থেকে এবার বেশি। কারণ আমরা বলে থাকি যে সেরোটাইপের উপরে ডিপেন্ডটা করে থাকি, যে 2 হচ্ছে 4 হচ্ছে, এগুলোর বিভিন্ন টাইপের উপরে। ডেঙ্গি সাধারণত যদি আপনার আগে একবার হয়ে থাকে, সেকেন্ড টাইম অ্যাটাকের পরে এটা তো ডেফিনেটলি এটা বেশি হচ্ছে। কিন্তু এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম নামে একটা টার্ম আছে, যেটা কিন্তু প্রথমবার হতে পারে। তো সাধারণত আমরা ধরে নিচ্ছি যে সেকেন্ড 2বারের অনওয়ার্ড যখন হবে তখনই আপনার খারাপ হবে। এখন কথা হচ্ছে যে কেন আমাদের খারাপ হচ্ছে, কেন ডেথ রেটটা বাড়ছে, কেন পাশের দেশের গুলো কন্ট্রোল করে আনতে পারছে, কেন আমরা পারছি না? এখানে কি আমাদের ব্যর্থতা, স্বাস্থ্য খাতের ব্যর্থতা, নাকি আমাদের জনগণের ব্যর্থতা? আমরা বলবো এটা টোটাল হচ্ছে কিছুটা সামগ্রিক। এই জন্য দেখেন, এখন কিন্তু শুধু ডেঙ্গি না, এখন কিন্তু আমরা কিন্তু সাথে কিন্তু প্রচুর চিকুনগুনিয়া পাচ্ছি, যদিও অফিসিয়ালি ডিটেক্টেড রেট হচ্ছে খুব কম। কারণ প্রাইভেটে যে আমরা যখন করি চিকুনগুনিয়া অ্যান্টিবডির কথা বলা হয়, যেটাতে ফলস নেগেটিভ আসে। কিন্তু যখন আমাদের পিসিআরটা করা হয়, যেটা আপনার আইডিসিআর করছে, আইসিডিডিআরবি করছে, ইভেন এভার কেয়ারও করে, তো আইডিসিআরটা হচ্ছে ফ্রি হচ্ছে, কিন্তু হলেও আমরা আসলে সব কিছু মিলিয়ে রুগীকে পাঠানো যায় না, বা রুগী যেতেও চায় না, অনেক কিছু ব্যাপার থেকে যায়। তো ওখানে একটা কম্বো প্যাক তারা করে, যেমন চিকুনগুনিয়া, ডেঙ্গি, আর একটা যে জিকা ভাইরাস করছে, জিকা ভাইরাসও পাওয়া যাচ্ছে এখন। তো এইটা যেহেতু হচ্ছে, প্রথম হচ্ছে যে আমার হচ্ছে যে এই যে জিনিসগুলো আমরা হচ্ছে যে এই পরীক্ষাগুলো করতে পারছি না সব, আমরা যদি সবার জন্য এটা কমন করে দিতে পারতাম, আমি যেটা মনে করি সেটা এখন ভালো হতো, যেটা সম্ভব নয়, কারণ একটা কস্ট সব কিছু মিলিয়ে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চিকুনগুনিয়া, জিকা এবং যদি ডেঙ্গি ধরি, 3টা কিন্তু একই রকম মোরালেস ফিচার নিয়ে আসে। পার্থক্য কি? জিকাটা হচ্ছে একটা সাবটিল ফিচার থাকে, জাস্ট খালি হালকা এবং হালকা থাকে। যদি এটা প্রেগনেন্ট ওমেন না হয়, অথবা যদি সে প্রেগনেন্সিতে সামনে না যায়, তাহলে জিকাতে সাধারণত মর্টালিটি ভেরি রেয়ার। তাহলে এটা আমরা সেফ, জিকাটা নিয়ে আমরা ভয়ের কিছু নেই। শুধু প্রবলেম হচ্ছে আপনাকে জানতে হবে জিকা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে যদি আপনি কনসিভ করেন, অথবা যদি আপনি প্রেগনেন্ট অবস্থায় যদি জিকা ভাইরাস আক্রান্ত হন, বাচ্চার নিউরোলজিক্যাল ডিফেক্ট প্লাস হচ্ছে প্রিম্যাচুর ডেথ থেকে শুরু করে এই কমপ্লিকেশনগুলো বেশি বাড়ে। তাহলে জিকাটার ব্যাপারে আমরা শুধু এই জন্য কনসার্ন যে হ্যাঁ, এটা যদি মা হয়, গর্ভবতী মা হন, অথবা যদি খুব শিগগিরই গর্ভবতী হতে যাচ্ছেন, তাহলে তার জন্য ঝামেলা রইল। বাকি চিকুনগুনিয়া আর ডেঙ্গিটা, চিকুনগুনিয়াটা যেটা হয়, পেইনটা হচ্ছে প্রিডমিনেন্ট ফিচার থাকে, ডেঙ্গিতেও থাকতে পারে। তো চিকুনগুনিয়াতে যে জিনিসটা প্রথম 2-3টা যে প্রবলেমটা ক্রিয়েট হয়, দুটোতেই হচ্ছে ব্যথা থাকে। একটু চিকুনগুনিয়াটাকে হচ্ছে ইনটলারেবল থাকে, বিশেষ করে যদি যারা একটু বয়স্ক, তাদের ক্ষেত্রে ব্যথাটা আরও বেশি তীব্র আকার ধারণ করে। আমাদের কাছে যখন চেম্বারে পেশেন্টগুলো আসে বা হাসপাতালে আমরা পেশেন্টগুলো পাই, তারা ব্যথাটা টলারেট করতে পারে না, মেজরিটি হচ্ছে পেইন কিলার খেয়ে আসে।
তাহলে এইটা একটা ঝামেলা যাচ্ছে আমাদের। তাহলে এইবারের কো ইনফেকশনটা হওয়ার জন্য প্রথম দিক থেকে তারা কিন্তু ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছে। এখন কিন্তু আমরা বুঝতে পারছি না, আগে যখন জানতাম যে হ্যাঁ এটা ডেঙ্গি হচ্ছে, এবার কিন্তু ডেঙ্গি হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে। চিকুনগুনিয়ার ট্রিটমেন্টই কিন্তু পেইন কিলার দিতে হবে আপনাকে, কিন্তু ডেঙ্গিতে হচ্ছে পেইন কিলার যখন আমি এনএসআইডি যখন দিচ্ছি সেটা কিন্তু আমার মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। তাহলে দুটো একটা টু স্ট্রোডের মতন। তাহলে এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। এবং যে রোগীগুলো আপনার ডেঙ্গি রোগীগুলো যেটা হচ্ছে অথবা তার পেইন কিলার খেয়ে নিচ্ছে, হ্যাঁ, তো যেহেতু পাশে আরেকজন ঘরে হয়তো বা চিকুনগুনিয়া, সে পেইন কিলার খাচ্ছে, তার কোনো প্রবলেম, সে মনে করলে আমারও তাই হচ্ছে। তাহলে যেহেতু দুটো ভাইরাসই একই মশা দ্বারা আক্রান্ত হয়, তাহলে একই দ্বারা আক্রান্ত হয়, দুটোই একই সময় আক্রান্ত হয়। এবং সবচেয়ে বড় কথা মজার বিষয় হচ্ছে কি, এই যে আমরা যতই প্রোটেকশন নিই না কেন, এই মশা থেকে আসলে আক্রান্ত কামড়ের হাত থেকে বাঁচাটা খুব ডিফিকাল্ট। মানে কি, আমরা বলে থাকি যে এই এডিস মশাটা চোরের মতো আসে। চোর যেমন আসে রাতের অন্ধকারে আসে, শীত কেটে ঢোকে, এই মশাটা আপনি দেখবেন দিনের বেলায় ভোঁ ভোঁ করে মশা ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু ডেঙ্গি মশা না, কিন্তু এটা কিন্তু এডিস মশা না কিন্তু। তাহলে এডিস মশাটা হচ্ছে আসে গোপনে গোপনে আসে, সে কামড়াতে পছন্দ করে কি হাতের পিছনে, পায়ের পিছনে, চুপ করে সে কামড়টা দিয়ে চলে যায়। তাহলে রুগীরাও যখন আমাদের কাছে এসে বলে আপনি তো মশার কামড়, না আমার বাসায় কোনো মশা না, আমি কামড় খাইনি, সে বোঝো না যে কখনটা কামড় খেয়েছে, অফিস হতে পারে, আদালত হতে পারে। এবং এটা আরও সবচেয়ে বড় বাজে সময় হচ্ছে যেহেতু ঘুম থেকে ওঠা সকালবেলাটা বেশি হয়, যখন আমরা ঘুমে থাকি সেই সময়টা হয়। যাই হোক না কেন, আমরা আসলে কাজের কথা চলে আসি। তো এই জিনিসটা হচ্ছে, এই যে জিনিসগুলোর জন্য এটা একটা কারণ হতে পারে। নেক্সট প্রবলেমটা হচ্ছে যে পরীক্ষা করার প্রবণতাটা বাংলাদেশিদের মধ্যে খুব কম। আমরা পরীক্ষা করতে চাই না, কারণ আমরা জানি ডেঙ্গি মানে আমরা গেলে বলি স্যালাইন খাবেন, এটা খাবেন, এটা খাবেন, সবাই এখন জানে স্যালাইন খেতে হবে। তার মানে যাচ্ছে, তারা স্যালাইন খাচ্ছে কি না খাচ্ছে, এইটা একটা প্রবলেম। ডেঙ্গিতে যে মেইন প্রবলেমটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, নট হচ্ছে প্লাটলেটটা এটা কোনো ফ্যাক্টর না। এটা অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু এটা কিন্তু মৃত্যুর মেইন কারণ নয়। মৃত্যুর মেইন কারণ হচ্ছে আমরা বলি যে ফ্লুইড লিকেজ অ্যান্ড হচ্ছে একটা আমার শক অ্যান্ড হচ্ছে এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম, এই দুটো হচ্ছে মৃত্যুর সবচেয়ে বড় কারণ। তো এই দুটো কারণ কিন্তু নেগলেক্টেড হয়ে যায়। আপনি দেখেন একটা ন্যাশনাল মেডিকেল কলেজে একটা মৃত্যু নিয়ে কত বড় একটা দেশের ক্ষতি হয়ে গেল। তার মানে কিন্তু ডেঙ্গিতে এটা হতে পারে। তার মানে আপনাকে যদি আগে থেকে যদি প্রেডিক্ট করা হয়, তাহলে ফলো আপ যদি আপনি মেটিকুলাসলি যদি ফলো আপ করেন, তাহলে আপনি এই জিনিসটা আমরা ওভারকাম করতে পারি। কীভাবে ওভারকাম করতে পারি? আপনাকে প্রতিদিন প্রেশার মাপতে হবে। প্রেশারটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। বিশেষ করে যে রোগীগুলো প্রেশার ওষুধ খাচ্ছে তাদেরকে কিন্তু ওই সময় থার্ড ডে অনার্স কিন্তু বিপি ফল করে যায়। তার মানে ওই রোগীগুলো আমরা পাই কি প্রেশার ওষুধ খাচ্ছে, সেই অবস্থায় সে চলে আসছে। নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের একটা ভুল ধারণা যে আমার তো ডায়াবেটিস, প্রেশার আসছে, আমি স্যালাইন খেতে পারবো না। এই রোগীগুলোকে কনভিন্স করা যায় না। প্রেশার হচ্ছে আপনার আসছে, আপনি মারা যাবেন, সেটা 10 বছর পর, 5 বছর পর। বাট ডেঙ্গিতে তো মারা যাচ্ছেন আপনি 3 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে। আপনাকে এই সময় স্যালাইন নিতে হবে, স্যালাইন খেতে হবে। তাহলে স্যালাইন যদি আপনি ওয়াটার খেতে হয়, লিকুইড ফুড খেতে হবে, তাদের কনভিন্স করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। নাম্বার 3 প্রবলেম হচ্ছে যে এসে আরেকটা প্রবলেম ফেস করি আমরা যখন ডায়াবেটিসের পেশেন্টগুলো, আমরা যদি বলি স্যালাইনের মধ্যে কিন্তু একটু সুগার থাকে, কারণ গ্লুকোজ না থাকলে সোডিয়ামটা অ্যাবজর্ব হবে না, তাহলে সুগারটা বেড়ে যায়। আমার তো ডায়াবেটিস, আমি কেমন করে স্যালাইন খাবো? না, আপনি ডায়াবেটিস আপনি মারা যাবেন, সেটা তো পরে যাবেন, আপনি তো এখন মারা যাচ্ছে ডেঙ্গিতে। তার মানে আমরা যদি এই সময়টা যে ফ্লুইড জাতীয় খাবারটাকে একটু বেশি পরিমাণ গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাকে কিন্তু সামনের দিকে খারাপ হওয়ার সময়টা কমে যাচ্ছে। প্লাস যে রোগীগুলো বিশেষ করে ছোট বাচ্চাকে বলা হয়, বয়স্ক লোকদেরকে বলা হয়, যাদের পাশে কোনো কেয়ার গিভার নাই সেরকম, যখন আমাদের অনেকের ছেলেমেয়েরাই দেশের বাইরে থাকে, তাহলে তারা যাদের বিশেষ করে প্রেগনেন্ট ওমেন, যারা ওবেসিটি যাদের আছে, যাদের কোমরবিড কন্ডিশন আছে, যেমন সেটা বলে ফেললাম ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের রোগ হতে পারে, কিডনি রোগ হতে পারে। বিশেষ করে লিভার আর কিডনি হলে তো আর হার্টের রোগ, তিনটে হলে ভয়াবহ অবস্থা। কারণ লিভার, কিডনি, হার্ট, এই তিনটে রোগের চিকিৎসায় একটা পর্যায়ে আমরা বলি পানি কম খাবেন। তাহলে পানি খেলে এই রোগীগুলো খারাপের দিকে যায়। তাই আমি কিন্তু ডেঙ্গিতে বলছি যে পানি বেশি খাবেন, স্যালাইন বেশি খাবেন। আর এই রোগগুলোতে হচ্ছে পানি কম খেলে আপনি ভালো থাকবেন। তাহলে দুটো হচ্ছে দুদিকের ট্রিটমেন্ট। তেমন এই রোগীগুলো হ্যান্ডেল করতে খুব মেটিকুলাসলি এবং কশাসলি। তাহলে এই রোগীগুলো যখন আপনার আসলে হ্যান্ডেল শুরু থেকে ভালো হয় না, এই রোগীগুলোর মর্টালিটিটা খারাপের দিকে যাচ্ছে। নেক্সট হচ্ছে যে গাইডলাইনগুলো যে বলে থার্ড ডে অনার্স যখন 4 ডে আমার প্রেশারটা মেটিকুলাসলি মাপতে হবে। যখন ডেঙ্গিতে যে হয় কি আপনার, আমার ধরেন ব্লাড প্রেশার হচ্ছে 120/80, আমি যদি শকের দিকে যেতে থাকি, আমার প্রেশারটা এরকম হয়ে যাবে, উপরটা নেমে যেতে থাকবে, নিচেরটা ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। তাহলে এটা হয়ে যাবে 120/80 হয়ে যাবে, আমাদের হচ্ছে 110/90, পরে একটা হয়ে যাবে 100/90। একটা ডেঙ্গিতে যখন আমরা বলি শক হচ্ছে 2 ধরনের, একটা কম্পেনসেটেড আর হচ্ছে আনকম্পেনসেটেড বা ডিকম্পেনসেটেড। যখন ডিকম্পেনসেটেড চলে যায় তখন আসলে রিকভারি করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা আসলে সহনশীল জাতি নই, ভাঙচুর করি, এটা করি, কিন্তু তখন আসলে কিছুই করা থাকে না, তখন আসলে ওভারকাম করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে যখন কম্পেনসেটেড শক, তখন আমাকে ওভারকামটা করতে হবে। এখন আসছে শক কীভাবে ওভারকাম করবো?
আমাকে কিন্তু আবার দিতে হচ্ছে ফ্লুইড, আবার কিন্তু ফ্লুইড। ডেঙ্গিতে কিন্তু ওয়ার্নিং সাইন কতগুলো আছে। ওয়ার্নিং সাইনের মধ্যে একটা হচ্ছে, আরেকটা বললাম আমরা যেটা বিপি কমে যাওয়া, আরেকটা হচ্ছে কিন্তু আপনার ফ্লুইড লিকেজ হতে থাকে। যাদের বেশি ফ্লুইড লিকেজ হয় তাদের আমরা বলি থার্ড স্পেসে প্রচুর পানি চলে আসে, যেমন ফুসফুসে পানি চলে আসে, পেটে পানি চলে আসে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই রোগীগুলোকে যদি আপনি ঠিক মতো যদি স্যালাইন দিতে না পারেন, কাউন্ট করে যদি স্যালাইন দিতে না পারেন, তাহলে দেখা যাবে যে এই রোগীগুলো ভলিউম ওভারলোড হয়ে আমার মারা যাচ্ছে। আবার ভয় আপনি পানি কম দিলেন, হাইপোভলিউমিয়াতে আপনি মারা যাচ্ছেন। এবং দেখা গিয়েছে যে গতবার যে মারা গিয়েছে মেজরিটি কারণ ছিল যে হাসপাতালে এই ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিকমতো হচ্ছে না আসলে সেই জন্য। তাহলে ফ্লুইড ম্যানেজমেন্টটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে এটাকে আমাকে মেটিকুলাসলি কন্ট্রোল করতে হবে, যেটা আসলে ওই আমাদের আসলে রোগীদের এখন পর্যন্ত এত বছর হয়ে যাওয়ার পরও কনভিন্স করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। যখন বলি যে আপনার ভর্তি হওয়া দরকার, স্যার আমি তো বাসায় ভালো আসছি, বাসায় থাকি। তাহলে এই প্রবলেমটা আমার হচ্ছে। নেক্সট হচ্ছে যে যখন বিপি ফল করে গেল, ফল করে যাওয়ার পরে এইটা হচ্ছে যে আমি বলবো, আমি কিন্তু বলছিলাম যে দেশের রাষ্ট্রীয় সব জায়গায় এবং ওই সময়টাতে বলা হয় 3 থেকে 4 ঘন্টা পর পর হেমাটোক্রিট মাপতে হয়। আমি বলছিলাম যে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা তারা ওভারকাম করে নিয়ে এসেছে। কেন এসেছে? প্রশ্ন হচ্ছে তারা কিন্তু এই ডেঙ্গি ম্যানেজমেন্ট হেমাটোক্রিটটাকে তারা ন্যাশনালাইট ইউজ করছে। বাংলাদেশেও এটা কিন্তু কেনার প্রক্রিয়া চলছে, এটা কিন্তু ইনকর্পোরেট করার চেষ্টা করছে জাতীয় আমাদের ডেঙ্গি নীতিতে। তো এই হেমাটোক্রিট মেশিনটা যদি চলে আসে, এটা হবে কি, যে ওয়ার্ডে থাকবে ডেঙ্গি সেল যেখানে থাকবে সেখানে হেমাটোক্রিট মেশিন থাকবে, জাস্ট ব্লাডটা পাংচার করে সাথে সাথে হেমাটোক্রিট কত দেখে নিতে পারবে। কারণ হেমাটোক্রিট বলা হয় যে 20%-এর বেশি যদি বেড়ে যায়, দিস ইজ আর্লি ফিচার অফ ডেঙ্গি শক সিন্ড্রোমে চলে যাচ্ছে। তাহলে 20% যদি আমি বুঝবো কখন, যখন একটা হচ্ছে ব্লাড প্রেশার আর একটা হচ্ছে আপনার হেমাটোক্রিট দিয়ে। তো হেমাটোক্রিট দিয়ে দেখতে গেলে আমার হেমাটোক্রিট মিটার থাকতে হবে। তো সেটা কেনার প্রক্রিয়া চলছে, বাট উই আর লেট। কিন্তু লেট হওয়ার ভালো, না হওয়ার থেকে ভালো, রাইট, আমি মনে করি সেটা ভালো। তাহলে এইটা একটা কারণ। তাহলে এই যে কারণগুলো হচ্ছে, এই কারণগুলো যদি আমরা যদি ওভারকাম করতে না পারি, তাহলে আমাদের জন্য মৃত্যুটা আমরা কিন্তু কন্ট্রোলে আনতে পারবো না। নেক্সট হচ্ছে যখন বিপি যখন ফল করে যাচ্ছে, সব কিছু করে যাচ্ছে, আমার কিন্তু এই সময় একটু ফুলের লিকেজ হচ্ছে, ফুসফুসে পানি, আমার কিন্তু ব্লাড প্রেশার আবার বাড়াতে হবে। তাই বাড়াবো কেমন করে? এই সময় দিতে হয় ভলিউম এক্সপ্যান্ডার। তাহলে ভলিউম এক্সপ্যান্ডারটা বাংলাদেশে কিন্তু আসলে অ্যাভেলেবেল নয়, সব জায়গায় পাওয়া যায় না, 2-1টা জায়গায় পাওয়া যায়। তার মধ্যে এই ভলিউম এক্সপ্যান্ডারের মধ্যে বিভিন্ন নাম আছে, বিভিন্ন কিছু কিছু আছে আবার অ্যানাফিলাক্টিক শকে পর্যন্ত চলে যায়। ওই স্যালাইনগুলো দিলেও রোগী শকে চলে যেতে পারে, রিয়াকশন হতে পারে। তাহলে বাংলাদেশের জন্য প্রেক্ষাপটে আবার একটা ভয়, আমার স্যালাইন দিয়ে আমার রোগীকে মেরে ফেলেছে ডাক্তার। তাহলে এক্ষেত্রেও আমাদের আসলে অনেকটা ক্ষেত্রে হাত পা বাঁধা থাকে যে দেবো কি দেবো না, দিয়ে যদি আবার রোগী আমাদেরকে অ্যাটাক করে। তার মানে এই আমরা যদি স্বাস্থ্যনীতিটা যদি আমাদের কন্ট্রোল করতে না পারি, আমরাকে পেশেন্টের প্রোটেকশন দিতে হবে যে ডাক্তারের কোনো ফল্ট হচ্ছে না, ডাক্তার পেশেন্টের রাইট, এবং ডাক্তারকে অ্যাটাক করার আগে, হাসপাতালকে ভাঙচুর করার আগে আপনাকে দেখতে হবে যে ডাক্তারের ফল্ট ছিল কিনা। না হলে যে অ্যাটাক করতেছে আমরা বলবো যে এই মবটাকে প্রিভেন্ট করতে হবে, নাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য খাত কিন্তু আগাবে না যদি আমরা কন্ট্রোল করতে না পারি। একজন দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম মোহাম্মদ জীবন মুরাদ। জি, প্রশ্নটি বলুন। আমি কুড়িগ্রাম থেকে বলতেছি। জি, মানে মূলত আমি বলতে চাচ্ছি যে মানে ঋতু পরিবর্তনের কারণে আমাদের যে রোগগুলো হয় সেগুলোর মানে আমাদের করণীয় কি কি? ধরেন জ্বর, সর্দি, কাশি দিলে লিকেজ হয় ছোট বাচ্চা এবং বয়স্কদের। মানে আমাদের যারা মানে 80+ অব্দি তাদের একটু কম হলেও 6- বা 2- বা 80+ যেগুলো বয়স্করা তাদের বেশি এই রোগগুলো হয়। এখন আমাদের করণীয় গুলো কি কি একটু বলতেন যে আমরা কিভাবে এগুলো প্রতিরোধ করতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু কুড়িগ্রাম থেকে যখন বলছেন, কুড়িগ্রাম তো আরও ঠান্ডার জায়গা। তো শীতের সময় কিন্তু দেখেন আপনাদের, আমরা যদি বলি নর্থ বেঙ্গলে কিন্তু মর্টালিটি অনেক বেড়ে যায়, ছোটো বাচ্চা এবং বয়স্কদের কিন্তু আমরা আর কিছুদিন গেলে দেখতে পাবো যে মারা যাচ্ছে শীতের জন্য। তাহলে কীভাবে আমরা হাউ ক্যান ওভারকাম? প্রথম হচ্ছে ওভারকাম করার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমি সেক্টরাইজ বলবো, আপনাকে টেম্পারেচারটাকে আপনাকে সহনীয় মাত্রার মধ্যে রাখতে হবে। কারণ বডি একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত সহনীয় কন্ট্রোল করতে পারে, তারপরে কিন্তু বিশেষ করে বয়স্কদের জন্য, খুব বাচ্চাদের জন্য টেম্পারেচার বডি কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে আপনাকে শীতের কাপড় পরতে হবে। এখন শীতের কাপড় তো অনেকের নাই, সেক্ষেত্রে আমাদেরকে যারা আমাদের সামর্থ্যবান আমাদেরকে সাপ্লাই দিতে হবে। তাহলে প্রথম হচ্ছে শীত। আননেসেসারি যারা বয়স্ক বা ছোটো বাচ্চা, যখন প্রচণ্ড শীতের প্রবাহ, যখন সত্য প্রবাহ যখন থাকবে, আমরা ঘর থেকে বের হব না, এটাকে ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, দেখেন শীতের সময় আমাদের কতগুলো ভাইরাল ইনফেকশন, তো আমরা বললাম যে ডেঙ্গি, চিকেন এগুলো আছে, সাথে কিছু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের পরিমাণটা বেড়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা বাড়ে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের পরিমাণটা বেড়ে যায়। এই ভাইরাল ফিভারগুলো কি করে? এগুলো কিন্তু মৃত্যুর কারণ না, কিন্তু এগুলো হয় কি, মৃত্যুটা আমরা বলে থাকি যে বডির ইমিউনিটিটাকে কমিয়ে দেয়। যখন ইমিউনিটি কমিয়ে যায় তখনই একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার জন্য ওইটার কনসিকুয়েন্সে বিভিন্ন রকমের মানে উপসর্গ হয় এবং এতে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।
তাহলে আমরা কি করতে পারি, যাদের ফুসফুসটায় আগে থেকে ক্ষত আছে, যেমন যারা স্মোকার, সিওপিডি রোগী, যাদের অ্যাজমার রোগী, যাদের আমাদের বিভিন্ন রকমের গিরাবাত বাত থাকে, বাতের জন্য লাংসে ইনভলভমেন্ট হয়, যেটাকে আমরা বলি আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আমরা প্রচুর পাই, অথবা আগে থেকে যাদের টিবি ছিল, বাংলাদেশে টিবি তো কমন, তাহলে পোস্ট টিবি ফাইব্রোসিস, পোস্ট টিবি ব্রঙ্কিয়াইটিস যাদের থাকে, অথবা বাচ্চাদের মধ্যে যারা আছে যাদেরকে অ্যাজমা বা যাদের থাকে, এই গ্রুপটাকে আমরা বলি যে ভ্যাকসিনেশন করে ফেলতে হবে। তাহলে শীতের আগে আমরা বলি সবাইকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা পাওয়া যায়, বাংলাদেশে তৈরি হচ্ছে ইনফ্লুভ্যাক্স নামে, এইটার আমরা একটা শট নিয়ে নিতে বলি। তাহলে প্রতি বছর আপনি ইনফ্লুয়েঞ্জার মানে এই শীতের আগে এই সময়টা যখন হচ্ছে তার আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নেবেন। আর যাদের আরও বেশি রোগ থাকে তাদেরকে আমরা বলি নিউমোনিয়া টিকাও পাওয়া যায়, নিউমোনিয়া টিকাও নিয়ে নিতে হয়। তো আমরা যেহেতু একটু টাকার প্রশ্ন থেকে যায়, আমি বলবো যে অন্ততপক্ষে একটাও যদি নিতে হয় আপনি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা নিয়ে নেন। নাম্বার 2 হচ্ছে, যখনই আপনি একটা ইনফেকশন হচ্ছে আপনি ওটাতে তখন কি ট্রিটমেন্ট করবেন, জাস্ট আমাদের তখন ভাইরাল ফিভারে আমরা বলি থাকি যে হাসতে হাসতে চিকিৎসা করলেও 7 দিন, না করলেও 7 দিন। তার মানে এই সময় আমরা মনের ভুলে অ্যান্টিবায়োটিক আননেসারি খাবো না। আমাদের খেয়াল করতে হবে যে সর্দি কাশি নাক দিয়ে পানি পড়ছে, জাস্ট একটা অ্যান্টিহিস্টামিনিক, যদি মনে করি একটা মটোলিকাস খেতে পারি, যদি কাশি থাকে একটু ব্রঙ্কোডাইলেটর খেতে পারি বা কাপ সাপ্রেসেন্ট খেতে পারি, যদি গলার মধ্যে একটু সাদা কফ যেটাকে আমরা বলি মিউকয়েড স্পুটাম বলি যদি থাকে তাহলে একটু মিউকোলাইটিক খেয়ে কফটাকে বের করতে সাহায্য করতে পারি। তাহলে এই কাজগুলো আমরা শুধু করব। যদি একটু শ্বাসকষ্ট থাকে তাহলে আমি নেবুলাইজ করব অথবা আমি ইনহেলার নেব। কারণ ইনহেলার একটা বাংলাদেশের ভুল ধারণা, ইনহেলার মানে হচ্ছে শেষ চিকিৎসা, না, ইনহেলার হচ্ছে প্রথম চিকিৎসা। কারণ কি, এই যে সর্দি কাশির কথা বলি, নিউ ইংল্যান্ড জার্নাল হচ্ছে আমাদের বলা হয় যে পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট একটা মেডিকেল জার্নাল। তো নিউ ইংল্যান্ড জার্নালও বলা আছে যে একটা শর্ট কোর্সে একটা স্টেরয়েডের কথা বলা আসছে, কিন্তু আমি পার্সোনালি এটা পছন্দ করি না। কারণ কোন রোগীকে যদি একবার স্টেরয়েডকে দিয়ে দেওয়া হয় সে তখন নিজে থেকে খাওয়া শুরু করে, স্টেরয়েডের কারণে বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয়, তখন অ্যাডেনাল ফেলিওর পর্যন্ত হয়, লাইফ লং তখন স্টেরয়েডের সাপোর্টে থাকতে হয়। সেই জন্য আমি পার্সোনালি বলি যে না, আমি তাকে ইনহেলার নেব, কারণ ইনহেলার কিন্তু স্টেরয়েড, সেটা শুধু লোকালি গিয়ে কাজ করবে, আর যখন আমি মুখে খাচ্ছি তখন গিয়ে ওটা আমার সারা বডিতে কাজ করছে। কারণ বাইরের দেশে ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না, আর আমাদের দেশে বাংলাদেশে সব জায়গায় ওষুধ অ্যাভেলেবেল, ফার্মেসিতে যারা বসেন তারা তো আসলে আরও বেশি বড় ডাক্তার, তারা সব কিছু দিয়ে দিচ্ছেন। তো সেই জন্য যতদিন পর্যন্ত আমি ওষুধটাকে, নীতিটাকে কন্ট্রোল করতে না পারবো, বিক্রিটাকে কন্ট্রোল করতে না পারবো, তখন পর্যন্ত আমি স্টারটা ওরালি প্রেসক্রিপ করতে আমি খুব ভয় পাই পার্সোনালি, আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম এটা। নেক্সট হচ্ছে, তাহলে এইটা যদি দেখি কফটা একটু হলুদ হয়ে যাচ্ছে, সাথে সাথে আমি কফটা পরীক্ষা করব, কালচার দেব এবং একটা অ্যান্টিবায়োটিক শুরু করব। বাংলাদেশিদের একটা বড় বাজে বদভ্যাস, ওই যে 5 বছর আগে একটা প্রেসক্রিপশন ছিল, তখন ডাক্তার সাহেবের সর্দি কাশিতে যে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল ওটা বের করে খাওয়া শুরু করে দেন। আবার কেন যাব কষ্ট করে, ওই তো উনিও বের ওটা দিয়েছিলেন। এক একটা ইনফেকশন এক একটা কাজ করে। যেমন আমি বলি আমাদের রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে কমন হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি, এটাতে এক ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করে। এখানে মাইক্রোপ্লাজমা হতে পারে, লিজনেল হতে পারে, ক্লামিডিয়া হতে পারে, লট অফ ইনফেকশন, এক একটাতে কিন্তু এক একটা কাজ করে। কোনোটাতে এজিথ্রোমাইসিন ভালো কাজ করবে, কোনোটাতে লিভোফ্লক্সাসিন বা মক্সিফ্লক্সাসিন কাজ করবে, কোনোটাতে সেফোরক্সাইম অথবা আমরা বলি যে অ্যামোক্সিলিন কার্বনিক অ্যাসিড কাজ করবে। এইটা আমরা ইনফেকশন দেখে জাজ করে আমরা তখন বুঝি কোনটাতে কাজ করবে। কারণ আমি হয়তো বা এবার আপনার হচ্ছে এইটা, আমি এইটার জন্য এইটা দিলাম, হয়তো 2 বছর পর আপনার হবে আরেকটা, আমি দিচ্ছি আরেকটা, কিন্তু ওটা তো এবার এটা কাজ করবে না। তাহলে এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে করব যে শীতের সময় আমরা এটা ওভারকাম করতে পারবো। নেক্সট হচ্ছে, খেয়াল করে দেখেন শীতের সময় এয়ার পলিউশনটা অনেক বেড়ে যায় কেন? কারণ এই সময়টা হচ্ছে বাতাস হচ্ছে আর্দ্র। বাতাসটা আর্দ্র থাকার জন্য দুটো প্রবলেম। বাতাস যখন আর্দ্র হয়ে যায় আমাদের নাকের মধ্যে কি থাকে দেখেন, সবার নাকের মধ্যেই দেখেন পশম থাকে, এটা আমরা বলি যে হেয়ার। এই হেয়ারটা হচ্ছে আমাদের জীবন রক্ষাকারী, মানে আমাদের বাইরে থেকে যে ধুলাবালি এক্সপোজ হচ্ছে এই হেয়ারের কারণে এটা প্রোটেকশন হচ্ছে। নেক্সট হচ্ছে ভিতরেও আমরা বলি কতগুলো হেয়ার থাকে যেটাকে বলি সিলিয়া। এই সিলিয়াটার কাজ হচ্ছে উপরের দিকে মুভমেন্ট করে সে উপরের দিকে ময়লাগুলোকে ফেলে দেয়। সাথে কি থাকে, মিউকাস থাকে, এই মিউকাসগুলোর মধ্যে স্টিক হয়, সে বের করে দেয়। নাকের মধ্যে সর্দি হবে আমরা বের করে দিচ্ছি। যখন ওয়েদার যখন ড্রাই হয়ে যায় এই জায়গাগুলোটা কিছু ড্রাই হয়ে যেতে থাকে, তাহলে এটা স্টিক হয়ে যাওয়া শুরু করে। তাহলে একটা জিনিস, আর যখন বাইরে হচ্ছে যে বৃষ্টি কমে, যেহেতু শীতকালে থাকে না, বৃষ্টি না থাকার জন্য ওয়েদারটা কী হয়ে যাচ্ছে ড্রাই হওয়ার জন্য যখন একটু বাতাস টাতাস হলে ধুলাবাড়ি উঠতে থাকে। কারণ এয়ার পলিউশন যে কোনো রেসপিরেটরি মানে সিমটমকে এক্সাজারেট করে দেয়। তাহলে আমরা একটা বলছিলাম যে ইনফেকশন, নেক্সট হচ্ছে এয়ার পলিউশন। তাহলে এয়ার পলিউশন হতে পারে ইন দি ফর্ম অফ রাস্তাঘাটের ধুলাবালি, প্রতিটা জায়গায় প্রতিটা এলাকায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে ওই যে আমাদের ইট সুরকি বালি থাকে সেটা হতে পারে, অথবা যে কোনো ফর্মে আমাদের যদি মনে করি যে এয়ার পলিউশন থাকে সেটা রেসপিরেটরি ইনফেকশন করে দেয়। তাহলে যাদের বাচ্চাদের একটু এই ধরনের বারবার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে বা আগে হয়েছিল তাদেরকে, প্লাস সবাই যদি পড়ে তাতে আরও ভালো, মাস্ক ব্যবহার করতে হবে। তাহলে আপনি যখন বাইরে বের হবেন, আপনি যদি মাস্কটা পরে বের হন তাহলে দেখা যাবে যে আপনি আপনি খেয়াল করে দেখেন আমরা কিন্তু এখন এই গত 2-3 বছর আবার পাচ্ছি, প্লাস আগেও পাচ্ছি। মানে সৌভাগ্যের বিষয় ছিল
কোভিডের সময়কালীন 2-3 বছরে আমাদের কিন্তু অ্যাজমা রোগীর পরিমাণ কমে গিয়েছিল। আমরা কিন্তু কোভিড পেতাম, আমরা কিন্তু অ্যাজমা পেতাম না, রেসপিরেটরি ট্র্যাক্টের অন্য কোনো ইনফেকশন পেতাম না। কারণ কি, ওই একটা মাস্ক থাকার জন্য অন্য কোনো কিছু ঢুকতে পারতো না, ধুলাবালি ঢুকতে পারতো না। আমাদের কিন্তু ওই রোগগুলো বাংলাদেশ থেকে প্রায় ছিলই না বলতে গেলে। মানে যাদের ক্রনিক অ্যাজমা তাদের তো অ্যাজমা ট্রিটমেন্টে ছিলই, বাট ওই যে ইনফেকশনের জন্য হঠাৎ করে বেড়ে যাওয়া এই রোগীর পরিমাণ কিন্তু একেবারে কমে গিয়েছিল। তাই আমরা অনুরোধ করব, আপনারা যারা কুড়িগ্রাম থেকে যে বলছিলেন ভাই, আপনারা একটু তাহলে এই টিকাগুলো নিয়ে নেবেন, যাদের যাদের এই প্রবলেমগুলো আছে, যাদের দরকার হলে মাস্ক ব্যবহার করবেন। আর যখন যে ওষুধ যদি হয়েই যায় তখন তো সেটা চিকিৎসা করতে হবে। জি স্যার, আমরা আরও কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি এই সময়ের রোগবালাই করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে জানলাম। এই ডেঙ্গু নিয়ে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এটা জানলাম এবং সমাধানগুলো আপনি বলার চেষ্টা করেছেন। আমার প্রশ্ন আপনার কাছে, এখন একজন পেশেন্টের হঠাৎ করে দেখা গেল জ্বর আসলো, এখন দেখা যায় একটা বাসায় 4-5 জন থাকলে 2-3 জনের জ্বর একসাথে চলে আসে। জ্বর আসার কয়দিন পরে তারা টেস্ট করার প্ল্যান করবে? যে অনেকে মনে করে জ্বর আসছে, এখন মাত্র জ্বর, এখন তো ডেঙ্গু নাই, 3 দিন পরে করো, তখন দেখা জ্বর চলে যায়, তখন আবার টেস্ট করে না। তো এই জায়গায় সবার মধ্যে একটু প্রবলেমে পড়ে, এটা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। যদি কোনো ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট না থাকে, আমি তাদেরকে বলি যে প্রথম দিন আপনারা একটা সিবিসি, একটা ডেঙ্গু ইনফেকশন করে নেবেন। আজকে জ্বর আসলো, আজকে করে নেন। আচ্ছা, এখন ডেঙ্গু ইনফেকশনটা কদিন পর্যন্ত করা যায়? প্রথম দিন তো আসলে কেউ আসে না। তাহলে প্রথম দিন যদি না আসে, বলা হয় যে এটা 72 থেকে এটা বলা হয় যে আপনার 96 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, মানে 3 থেকে 4 দিন পর্যন্ত পজিটিভ হতে পারে। কিন্তু ভার্চুয়ালি 3 দিন পরে এটা নেগেটিভ হওয়া শুরু করে NS1টা। এখন NS1 এর মধ্যে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, যেটা যে আমাদের সেরোটাইপ 2 যেটা, সেটা কিন্তু ফলস নেগেটিভ আসে। 40% ক্ষেত্রে ফলস নেগেটিভ আসে। তাহলে রোগীরা যেটা ভুল হয়ে যাচ্ছে, নিজেরা করে নিচ্ছে ডেঙ্গু নেগেটিভ, মানে এটা ডেঙ্গু না, ব্যাস নিশ্চিন্ত হয়ে বসে থাকছে। কিন্তু এখানে ফলস নেগেটিভ হয়। কারণ ডেঙ্গুর জন্য যেটা মেইন পরীক্ষাটা, সেটা আমরা বলি পিসিআর। আচ্ছা, পিসিআরটা যেটা এবার কেয়ারে আপনার এখানে ভর্তির সবাইকে তারা করে নিচ্ছে, কিন্তু আমরা বাইরে আসলে ফাইন্যান্সিয়াল কারণে করতে পারি না, কারণ এটা কস্ট সবার জন্য বিয়ার করা সম্ভব হয় না। তো ক্লিনিক্যাল জাজমেন্ট হচ্ছে সবচেয়ে বেস্ট। তাহলে একটা সিবিসি আর একটা করে নেব আমরা। এখন আসেন ডেঙ্গিতে আর কি কি উপসর্গগুলো হয়। এখন করলে তো অনেক কিছুই করা যায়, এই করলে অনেক কিছুই করা যায়, সেগুলো আমি যদি বলি তাহলে যাদের যাদের সামর্থ্য আছে তারা করে নেবে, যাদের নাই তাদের করবো না। কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে একটা সিবিসি আর একটা হচ্ছে আমাদের ডেঙ্গু NS1। এখন ডেঙ্গু NS1টা যদি হয়ে যায়, 3rd ডে অনার্স আমরা বলি যে প্ল্যাটেট কাউন্টটা কভার শুরু করবে, হেমাটোক্রিটটা বাড়া শুরু করবে, ফ্লুইড লিকেজ হওয়া শুরু করবে। তাহলে আমরা 3 দিন পরে থেকে, দ্যাট ইজ 72 ঘন্টার পরে বা 96 ঘন্টার পরে গিয়ে আমরা একটা সিবিসি করবে, সেটা আমরা আশা করি করা উচিত। যদি করে দেখলে একটা ট্রেন্ড বোঝা যায়। কিভাবে ট্রেন্ড বোঝা যায়? সাপোজ যে রুগীটা খারাপের দিকে যাবে, তার সিবিসিটা WBC কাউন্ট, টোটাল কাউন্টটা ধপ করে ফল করে যায়। কেন বললাম আমি প্রথম দিন করা দরকার? কারো ছিল WBC কাউন্ট 10,000, যে খারাপের দিকে যাবে, যার প্ল্যাটলেট বা হেমাটোক্রিটের চেঞ্জটা বেশি পাবো, আশা করবো আমরা, সবসময় নাও হতে পারে, তার ক্ষেত্রে দেখা যায় টোটাল WBC কাউন্টটা 2,000 নেমে যাচ্ছে। তাহলে যদি 10,000 থেকে যদি তাকে আমি দেখি 2,000 দেখলাম যাকে, তখনই যখন এরকম একটা রিপোর্ট পাবো, তখনই কিন্তু আমি নড়ে চড়ে সতর্ক হয়ে বসবো, হ্যাঁ এই রোগীটাকে আমাকে একটু মেটিকুলাসলি দেখতে হবে। কিন্তু যার ক্ষেত্রে পাচ্ছি 6,000 7,000, সাধারণত সেই রোগীগুলো কম খারাপের দিকে যায়, তাহলে আমি একটু রিল্যাক্টেন্ট থাকতে পারি। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি রিল্যাক্টেন্ট কারো ক্ষেত্রেই থাকা যায় না, কিন্তু হচ্ছে এইটার ক্ষেত্রে যে পেশেন্ট সেও নিজেও বুঝবে যে আমার এটা কমে যাচ্ছে। নেক্সট বললাম যে আমি কোন জিনিসটার দিকে দেখবো, ডেঙ্গির সাথে যেহেতু চিকুনগুনিয়া হচ্ছে, তাহলে আমি কিন্তু বললাম 40% ক্ষেত্রে ফলস নেগেটিভ থাকতে পারে, তাহলে চিকুনগুনিয়া হতে পারে, ডেঙ্গি হতে পারে। ডেঙ্গিতে যেটা হয় আপনার, সেটা হয় যেটা নিউট্রোফিল কাউন্টটা কমে যায়। আচ্ছা, আর চিকুনগুনিয়াতে যেটা হয় লিম্ফোসাইট কাউন্টটা কমে যায়। দুটাতেই টোটাল কাউন্টটা কমে যায়, ওখানে কমে যাবে লিম্ফোসাইট কাউন্ট, এটাতে চলে যাবে নিউট্রোফিল কাউন্ট। তাহলে আমরা নেক্সট যে রিপোর্টটা সবচেয়ে মেটিকুলাসলি দেখি, সেটা দেখি আমরা এই সিবিসিতে ডিফারেন্সিয়াল কাউন্টটা দেখার চেষ্টা করি। ডিফারেন্সিয়াল কাউন্ট দেখলাম, আচ্ছা 3rd ডে 4th ডেতে আমি এই চেঞ্জটা পাবো, চেঞ্জটা দিয়ে আমি একটা প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এটা চিকুনগুনিয়ার দিকে যাচ্ছে, এটা ডেঙ্গির দিকে যাচ্ছে। নেক্সট হচ্ছে যে আমি দেখে যে এরপরে যেটা কমা শুরু করবে, প্ল্যাটলেটটা কমা শুরু করবে। প্ল্যাটলেট তাহলে কারো 3 দিনও কমতে পারে, কারো 4 দিন বা 5 দিনে গিয়ে কমা শুরু করবে। তাহলে প্ল্যাটলেটটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। যদি আপনি আগে থেকে কোনো অ্যান্টিপ্ল্যাটলেট ড্রাগ না খেয়ে থাকেন, যেমন কেউ হার্টের রোগীরা আছে, তারা ইকোস্প্রিন খায়, তারা ক্লোপিডিগ্রেল খায়, প্লাস আমাদের টিকাগ্রেল খায়, বিভিন্ন ওষুধ খায়, তারা যদি অ্যান্টিপ্ল্যাটলেট ড্রাগ না খেয়ে থাকে, তাহলে আপনার তাহলে এত ভয়ের কিছু না, আমি একটু ফলো আপ করতে থাকি। তাহলে যদি তার 60,000 কাউন্ট, আমি ধরে নেবো যে তার 60,000 কাউন্টই সাধারণত ধরে নেব। আমি একটা কথা বললাম সাধারণত, কারণ কি প্ল্যাটলেটের কিছু ডিজঅর্ডার আছে যেটাকে আমরা বলি থ্রোম্বোস্থেনিয়া,
এই রোগীগুলো দেখা যায় যে প্ল্যাটলেট কাউন্ট নর্মাল, কিন্তু তাদের কিন্তু ব্লিডিং হচ্ছে, মানে প্ল্যাটলেটটা কাজ করে না। কারণ আমি যখন অ্যান্টি প্ল্যাটলেট ডাক দিচ্ছি, বডিতে কিন্তু প্ল্যাটলেট কাউন্ট ঠিক থাকছে, মানে ওই প্ল্যাটলেটের কাজ করার, প্ল্যাটলেটের কাজ কি, রক্তটাকে জমাট বাঁধা, ওই জমাট বাঁধার ক্ষমতাটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে কিছু জন্মগত কিছু ত্রুটি থাকে, যেমন একটা কমন নাম আমরা বলি গ্লাসম্যান থ্রোম্বোসিনিয়া। তো কথা হচ্ছে যে এইগুলোতে আপনার প্ল্যাটলেটটা রক্ত জমাট বাঁধতে পারে না, সেক্ষেত্রে যদি আরও কাউন্ট কমে যায়, তারা বেশি ফুল ব্লোন হয়ে যেতে পারে। তাহলে এই রোগীগুলো হতে পারে, তাহলে প্ল্যাটলেট কাউন্ট নর্মাল, মানে দেখা যায় 50,000 60,000, তারপর ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো। খেয়াল করার পরে সাথে যে বলছিলাম তখন হেমাটোক্রিটটা এখন আসেন, প্রথম দিন যদি আমি সিবিসি না করি, তাহলে আমি কেমন করে বলবো যে হেমাটোক্রিট বাড়লো না কমলো? সবাই প্রথম দিন করতে চায় না, সেজন্য বললাম যে যাদের সলভেন্সি আছে তারা প্রথম দিন মাস্ট একটা সিবিসি করবেন, প্রথম দিন করবেন কেন? কারণ আমার হেমাটোক্রিট যদি থেকে থাকে এখানে আজকে যদি 40, আমি যদি 20% বাড়লো, মানে আমি তো হচ্ছে কিন্তু 48 হলো, মানে কিন্তু আমি ধরে নিচ্ছি যে 20% আমার বেড়ে গেছে। এখন কারো থাকতে পারে হেমাটোক্রিট আগে থেকেই ছিল, হয়তো বা তার এনিমিয়া ছিল, রক্তশূন্যতা ছিল, তার আগে থেকেই ছিল 35 বা 36, যার ছিল 36 ছিল, তার জন্য কিন্তু 20% কিন্তু হচ্ছে আমার কিন্তু 43.2। তাহলে 43.2 যদি হয়, তার জন্য কিন্তু হেমাটোক্রিট বেড়ে গেল। এখন আমি যদি আগে থেকে না জানি, নট অনলি দিস, ফ্লুইড লসের জন্য এই সময় গিয়ে একটা হিমো কনসেন্ট্রেশন হয়, হিমোগ্লোবিন লেভেলটা ফলসলি বেশি দেখায় পানি শূন্যতার জন্য। তাহলে হেমাটোক্রিটটা যদি বেড়ে যায়, আমি কিন্তু বুঝবো না এর পানি কতটুকু দরকার। কারণ ডেঙ্গিতে বারবারই বলছি, মৃত্যুর কারণ কিন্তু পানি 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 পানি, নট প্ল্যাটলেট কমে গিয়ে ব্লিডিং হয়ে মারা যেতে আমি আমার জীবনে একটা দুটো এখন পর্যন্ত পেয়েছি। মানে এটা কিন্তু হয় না, সব কিছু মারা যায় কিন্তু শকে, যত ক্যাটাস্ট্রফি হয় তাও কিন্তু সব শকে। তাহলে শকটা হচ্ছে মেইন ইস্যু, পানিটা হচ্ছে মেইন ইস্যু। তাহলে আপনি যদি হেমাটোক্রিটটা না করেন, তাহলে আপনি করতে পারছেন না, তাহলে এটা করতে হবে। নেক্সট হচ্ছে ডেঙ্গিতে কিছু এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম হয়। এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম কোন রোগীগুলোর হয়? যে রোগীগুলোতে বলে আমরা হার্ট যখন ধরে যায়, খুবই খারাপ জিনিস এটা, যেটা মায়োকার্ডাইটিস হয়, চেস্ট পেইন হয়, এবং এই রোগীগুলো দেখে হার্টটা ছাপ করে ছেড়ে দিয়ে দেখার পরে এই কয়দিন আগে আমার একজন ভর্তি ছিল, আইসিইউতে চলে গিয়েছে শ্বাসকষ্ট নিয়ে, তারা অন্য একটা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল, তারা ডায়াগনোস করলো নিউমোনিয়া। পরে আমি তাকাই দেখি দিস ইজ সিম্পল ডেঙ্গু, এবং এক্সপ্যান্ডেড ডেঙ্গু, তার মায়োকার্ডাইটিস ছিল, তার বাইলেটারাল পালমোনারি এডিমা ছিল, তার কোনো জ্বরটাও ছিল লো গ্রেড। তার মানে এরকম একটা, এটা হচ্ছে এক্সপ্যান্ডেড ডেঙ্গু বলি আমরা। তাহলে এক্সপ্যান্ডেড ডেঙ্গু, হ্যাঁ, যে এই যে প্রবলেমগুলো, তার মানে এই রোগীগুলো পিছনে নিয়ে আসতে পারে। তার মানে আমাদের এই রোগীগুলোর ক্ষেত্রে তখন এগুলো স্পেসিফিক কেস, আমরা তাদের জন্য আমাদের হার্টের মার্কার করি, বা অ্যান্টিপ্রোবিএনপি করবো, সিপিএমবি করবো, ইকো করবো, সেটা সবার জন্য কোনো প্রয়োজনই নাই। নেক্সট হচ্ছে যদি কারো ক্ষেত্রে যদি বিশেষ করে দেখি যে ডান দিকে আমাদের হাইপোকন্ড্রিক রিজনে পেইন হচ্ছে, তার জন্য হচ্ছে বমি করতেছে বেশি, তখন আমরা লিভার ফাংশনটা তাকে অবশ্যই করব। কারণ ডেঙ্গিতে আপনার লিভার ফাংশন অল্টার্ড হয়, এবং লিভার ফাংশন যখন অল্টার্ড হয়, যখন এটা 4 গুণের বেশি বেড়ে যায়, এটা খারাপের দিকে লক্ষণ। আমরা একটু হাত দিয়ে একটু লিভারটাকে মাপার চেষ্টা করি, যদি বলা হয়ে থাকে যে 2 সেন্টিমিটার বেশি বড় হয়ে যায়, দিস ইজ ভেরি ব্যাড সাইন, এটাকে বলা একটা ওয়ার্নিং সাইন, তাহলে এগুলো আমরা দেখার চেষ্টা করি। ডেঙ্গিতে যেটা আরেকটা হয়, আপনার কিডনিকে ধরে, তাহলে কিডনি ক্রিয়েটিন বেড়ে যায়, তাহলে মানে আমরা যদি মনে করি করা দরকার হয়, যারা সলভেন্ট থাকে তাদের ক্ষেত্রে আমরা ক্রিয়েটিন করব, যাদের দরকার না হলে আমরা পার্টিকুলার সব রোগীর ক্ষেত্রে করবো না এটা। যদি আমরা মনে করি ডেঙ্গিতে ব্রেন ধরতে পারে, ডেঙ্গিতে আপনার নার্ভাস সিস্টেম ধরতে পারে, নট অনলি প্যারালাইসিস পর্যন্ত হয়ে আসতে পারে, তার মানে এই রোগীগুলো যদি হয়, তাদের ক্ষেত্রে আমরা পরীক্ষা করবো, আদারও দরকার নেই। আর একটা জিনিস আমরা বলি, অ্যালবুমিন কমে যায় অনেক সময়, আমরা বলি যে কোলেস্ট্রল লেভেলটা এখানে কমে যায়, মেটিকুলাসলি কোলেস্ট্রল কমে যায়, তো কোলেস্ট্রল কমে যাওয়াটা একটা ব্যাড সাইন। তো এটা আমরা সব রোগীর ক্ষেত্রে করবো না। যেহেতু আপনি জিজ্ঞেস করলেন কি কি পরীক্ষা করা যায়, কি কি পরীক্ষার জন্য আমি বললাম, কিন্তু এগুলো করা কোনোই প্রয়োজন নাই, শুধুমাত্র 2-1টা পার্টিকুলার কোনো পেশেন্টের জন্য লাগতে পারে। আদারওয়াইজ যদি কমনভাবে বলি, তো একটা সিবিসি করে নেব, একটা আমরা ডেঙ্গু এনএসএন করে নেব, আর একটা লিভার ফাংশনের জন্য এইচজিপিটি এইচজিউটি, অন্ততপক্ষে এই জিনিসটা অন্ততপক্ষে করে নেওয়া উচিত। আর যদি একটু বয়স্ক হয়, তাদের জন্য ব্লাড সুগারটা তো ম্যান্ডেটরি, কারণ ফ্লুইড দিতে গেলেই তো আপনি ফ্লুইড কি দেবেন, কতটুকু দেবেন, ডায়াবেটিসটা জানাটা আপনার জন্য খুবই দরকার। তার মানে স্যার, আমি আপনার কাছে একবার রিপিট করছি যে যদি এটা আসলে আমাদের ওভারঅল সবার ভিতরে একটা ভুল ধারণা যে আজকে জ্বর এসেছে, তার মানে আমার আজকে ডেঙ্গু পজিটিভ নাও আসতে পারে, যেটা কিন্তু আপনি বললেন যে নেগেটিভ আসলে তার মানে এই না যে ডেঙ্গু না, ফলস নেগেটিভও আসতে পারে। কিন্তু জ্বরের প্রথম দিনে যদি কারো সামর্থ্য থাকে অবশ্যই, এবং যে সুবিধা থাকে আশেপাশে, অবশ্যই আমাদের প্রচুর ডায়াগনোসিস সেন্টার আছে যেখানে কিন্তু সিবিসি এবং ডেঙ্গু NS1 সব জায়গাতেই হচ্ছে, করে ফেলা উচিত। এরপরে যদি, এবং সেটা ডাক্তারের পরামর্শ, তখন ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারের চিকিৎসা করতেও খুব সুবিধা হয়, অনেক সুবিধা হয়। কারণ এই যেটা বলেন যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন, আমার ধারণা কমপ্লিকেশনগুলো তো পেশেন্টদেরই ডেভেলপ করে আনছে আপনাদের কাছে, তখন আপনাদের ট্রিটমেন্ট করতে যেটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটা কোনো পেশেন্ট এটা দেওয়া যাবে না, কোনো পেশেন্টটা দেওয়া যাবে, অনেক সমস্যা। স্যার, এই যে পেশেন্টগুলো দেখা যাচ্ছে যে ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, কিন্তু বাসায় যারা ট্রিটমেন্ট করতে পারে,
স্যার আমরা এই বিষয়ে কথা বলবো তো তাদের ক্ষেত্রে কেউ দেখা যায় যে প্যারাসিটামল দেওয়া হচ্ছে চিকুনগুনিয়ার ক্ষেত্রে ডাইক্লোফেনাক NSAID আমরা দিতে পারি, কিন্তু কাদের ক্ষেত্রে কি সাজেশন দেওয়া হবে যদি ও বাসায় থাকে? তো অনেকে দেখা যায় যে এখনও যেটা আমাদের ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু খেয়ে ফেলছে। যদি কোনো ছোট টিপস থাকে সেই টিপসগুলো আপনার কাছে আমরা জানবো একটা বিরতির পর এসে। ফিরতি ছোট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি এই সময়ের রোগবালাই করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। স্যার, বিরতিতে যাবার আগে আমি একটা প্রশ্ন করেছিলাম যে দুটাতেই ব্যথা হয়, ডেঙ্গুতেও ব্যথা হয়, পুরো শরীরে দেখা যায়, আমরা আগে পড়েছিলাম ব্রেক বোন টাইপের ব্যথা হয়, চিকুনগুনিয়াতে প্রতিটা গিরায় গিরায় ব্যথা হয়। দুটো কিন্তু বলা হয় ডেঙ্গুতে কখনোই প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ আপনারা বলেন না, কিন্তু চিকুনগুনিয়াতে আপনি যে কোনো ওষুধ দিতে পারেন। তো পেশেন্টরা কী করবে? হ্যাঁ, পেশেন্টদের জন্য আমার যেটা মেসেজ হচ্ছে, প্রথম 4-5 দিন আমি কোনো NSAID খাবো না। NSAID মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খাবো না, যেটা মানে যে ভল্টালিন পাওয়া যাচ্ছে অথবা নেপ্রোসিন পাওয়া যাচ্ছে, এই ওষুধগুলো আমরা খাবো না। তাহলে কি খাবো, কীভাবে ব্যথাটা আমি সহ্য করব? প্রথম হচ্ছে আমরা বলে থাকি যে একিউট পেইনে ঠান্ডা কাজ করে ভালো, কারো কারো ক্ষেত্রে গরমও কাজ করে, তো আমি হট প্যাক এগুলো দিয়ে রাখতে পারি পাই। আচ্ছা, একটা জিনিস নেক্সট হচ্ছে যে আমি ওরালি প্যারাসিটামল খাবো। কতটুকু খাবো? সারাদিনে বলা হয় যদি লিভারের কোনো আপনার রোগ না থাকে, কিডনিতে সমস্যা না থাকে, আপনি 3 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল চোখ বন্ধ করে খেতে পারেন, কোনো টক্সিসিটি হবে না। দ্যাট মিনস 6টা পর্যন্ত প্যারাসিটামল সারাদিনে চোখ বন্ধ করে খাওয়া যায়। এর বেশি খেলেও অনেকের কিছু হয় না, কিন্তু সেই বলি আমরা 3 গ্রাম পর্যন্ত। নেক্সট হচ্ছে আরেকটা ব্যথার ওষুধ আমরা খেতে পারি, যেটাকে বলা ইউট্রামাল, যেটা নামে পাওয়া যায় বাজার, অথবা অ্যানাডল নামে পাওয়া যায়, দ্যাট মিনস ট্রামাডল হাইড্রোক্লোরাইড। তো ট্রামাডল হাইড্রোক্লোরাইডটা আমি সব রোগীকে প্রেসক্রাইব করে থাকি, যাদেরকে, যেটা আসলে দেখবেন আপনি চিকুনগুনিয়া ডেঙ্গিতে দুটোতে কিন্তু র্যাশ হচ্ছে। তবে সাধারণত মজার ব্যাপার হচ্ছে চিকুনগুনিয়াতে যদি আগে থেকে কোনো জয়েন্টে পেইন না থাকে আপনার, সাধারণত এটা অ্যাঙ্কেলকে বেশি ধরে, আচ্ছা, হাতটাকে বেশি ধরে। তার মানে এটা ডিস্টাল, রাইট, ডিস্টাল মধ্যে ডিস্টাল জয়েন্টকে বেশি ধরে। তাহলে মানে এই পায়ের যে অ্যাঙ্কেলটা ফুলে যায়, প্লাস এইটা সাধারণত বেশি ধরে। হাঁটা অন্যগুলো ধরতে পারে, দিস ইজ মোস্ট কমন। তার যদি এটা হয়ে থাকে আমরা তখন ধারণা করে আমরা সাধারণত প্রথম দিকে বলে থাকি 4-5 দিন পর্যন্ত আমাদের ট্রামাডল হাইড্রোক্লোরাইডটা আপনি খাবেন। এই ওষুধটার একটাই সাইড ইফেক্ট হচ্ছে কনস্টিপেশন অ্যান্ড নোজিয়া অ্যান্ড ভমিটিং করে, একটু বমি করতে পারে। তাহলে সাথে যাদের একটু বমি হবে আমরা একটু বমির ওষুধ দিয়ে দিই আগে। যদি আপনি বমির ওষুধ সহ এটা ওষুধটা খেতে পারেন, অনেকে টলারেট করতে পারে না, তো টলারেট যদি করতে পারে ইজ এ ভেরি সেফ ড্রাগ। কিডনি বান্ধব, খুব বেশি কিডনি খারাপ না হলে সমস্যা নাই, লিভার রোগীদেরকেও দেওয়া যায়, হার্টের রোগীদেরকেও দেওয়া যায়, এবং এটাতে প্লাটলেট কাউন্টের উপরে কোনো ইফেক্ট নাই। তার মানে আমি এই ওষুধটাকে আমি সাধারণত প্রেসক্রাইব করে থাকি, আপনি এটাই খাবেন। আর যখন 5 ডে অনার্স যখন হয়ে গেল, 5 ডে অনার্স হয়ে গেলে তখন তো আমি বুঝে যাচ্ছি এটা ডেঙ্গি না, তখন তো আমি NSAID চলে যেতে পারতেছি। নেক্সট একটা প্রশ্ন আছে, আমি কি আসলে সিভিয়ার পেইন হয়, এখানে এত পেইন হয় যে টলারেট করা যায় না, স্টেরয়েড আমি দেবো কিনা? কিছু কিছু ট্রায়াল, মেজরিটি ট্রায়াল আছে স্টেরয়েডের কথা আসলে ডিসকারেজ করা হয়, স্টেরয়েডের কোনো রোল নাই। তুই একটা জায়গায় বলা যে শর্ট কোর্স 3-4 দিনে দিলে বা একদম কাজ করতে পারে। এখন একটা মজার ব্যাপার, যেহেতু বললেনি ব্যথার কথা বলেই ফেলি, চিকুনগুনিয়ার ব্যথাটা রোগীরা আমাদেরকে কমনলি প্রশ্ন করে যে কতদিন আমাদের এই ব্যথাটা থাকবে। ডেঙ্গি তো হচ্ছে দুটো জিনিস, হয় বাঁচলাম নালে মরে গেলাম, বেঁচে গেলাম তো আমি দুর্বলতা থাকবে 10 দিন 15 দিন 20 দিন 1 মাস, তারপর আমি কিন্তু সুস্থ। চিকুনগুনিয়াটা হচ্ছে হ্যাঁ যে আপনার মেজরিটি ভালো হয়ে যায়, ভালো হয়ে গেলে একটা কিছু অংশ কিন্তু ক্রনিক হিসেবে থেকে যায়। আবার চিকুনগুনিয়া একটা মজার ব্যাপার হচ্ছে যে রিল্যাপস করে, কিন্তু আবার আজকে যদি আমার চিকুনগুনিয়া আক্রান্ত হই, দেখা গেল 1 বছর পরে আমার আবার পেইনটা রিকার করতে পারে, চিকুনগুনিয়ার জন্য ব্যথাটা আবার রিকার করতে পারে, জয়েন্ট পেইনটা রিকার করতে পারে। তাহলে এই গ্রুপগুলোর জন্য মেসেজ হচ্ছে আমি তখন যদি কিডনি ভালো থাকে আমি ব্যথার ওষুধ খেয়ে নেবো, এইটা হচ্ছে একমাত্র চিকিৎসা। কিছু কিছু ট্রায়াল আছে, যেমন সেখানে হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা বলা হয়, কেউ কেউ বাংলাদেশেও প্র্যাকটিস করছে, রিকোনিল নামে বা ওষুধটা পাওয়া যায়। তো এই ওষুধটার ব্যাপারে রোলটা হচ্ছে অ্যাবসলিউটলি কন্ট্রোভার্সিয়াল, ওইভাবে এস্টাবলিশড এখনো হয় নাই। যদি মনে করেন যে মেথোট্রেক্সেটের কথা বলা হয় যাদেরকে ক্রনিকের ক্ষেত্রে চলে যাচ্ছে, আদারওয়াইজ আমাকে এক্ষেত্রে সব ক্ষেত্রে, এবং একটা অ্যান্টিভাইরালের কথা বলা হয়, রিভেভিরিনের কথা বলা হয়, তো এগুলো আছে সবই হচ্ছে ট্রায়াল। তো সেক্ষেত্রে আমি মনে করবো যদি কিডনির সমস্যা না থাকে, আপনি 10 দিন 15 দিন আপনি একটু পেইন কিলার খান, কারণ নামই তো হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। তার মানে পায়ের মধ্যে একটা ইনফ্লামেশন হচ্ছে বলে জয়েন্টের প্রদাহটা হচ্ছে। যদি আমি NSAIDটা কন্টিনিউ করে এখানে ব্যথাটা প্রদাহটা দূর করে দিতে পারি, বারবার তারপর রোগীরা আমাকে প্রশ্ন করে স্যার ব্যথার ওষুধ খেলে তো আবার কিডনি নষ্ট, ব্যথার ওষুধ খাবো কিনা? উত্তরটা হচ্ছে আপনি যে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বয়স আমরা মসজিদে দেখি যে চেয়ারে বসে নামাজ পড়ছে, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসের জন্য কিন্তু আমরা বলি NSAID খাবেন না, কারণ এইটা আপনাকে টিল ডেথ আপনার থাকবে। এক্ষেত্রে বৈধ রিকমেন্ডেশন হচ্ছে এক্সারসাইজ, ওয়েট লস, ফিজিওথেরাপি, অ্যান্ড হচ্ছে আপনার প্যারাসিটামল অথবা ট্রামাডল হাইড্রোক্লোরাইড, এটা ট্রিটমেন্ট তাই।
যদি বেশি ব্যথা হয় অন এন্ড অফ এনএসআইডি। আর এক্ষেত্রে তো হচ্ছে এটা কিন্তু কোনো ইনফ্লামেশন হচ্ছে না, এটা হচ্ছে ডিজেনারেশন। আর এটা হচ্ছে ইনফ্লামেশনের জন্য এই জিনিসটা হচ্ছে, যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনটাকে বন্ধ করা দরকার। তাহলে বন্ধ করতে গেলে আমরা যেমন অন্য বাদতে আমরা এই যে বললাম মেথোট্রেক্সিস অন্য ড্রাগ দিই, এক্ষেত্রে হচ্ছে এনএসআইডের যদি 10 দিন 15 দিন 20 দিন আমরা কন্টিনিউ করি, তাহলে দেখা যায় ইনফ্লামেশনটা কমে যায়, রোগীগুলো মেজরিটি ক্ষেত্রে ভালো হয়ে যায়। তাহলে আমরা খেয়ে নিতে পারবো, ব্যথা নিতে পারবো। এটা একটা আপনার কাছে নতুন জিনিস জানলাম। এটা আসলে যাদের হয়ে গেছে তারা কিন্তু ফিল করছে যে 1-1.5 বছর পরে ব্যথাটা আসতে পারে বিভিন্ন জয়েন্টে, যেটা এবং দূরের জয়েন্টগুলো, শরীরের সেই দূরের জয়েন্টগুলোতে আসতে পারে। স্যার, এই যে আমরা তো অনুষ্ঠানে একটু শেষ পর্যায়ে চলে এসেছি একদমই, আমরা আজকে সারাদিনই কথা বললাম ডেঙ্গু চিকুনগুনিয়া নিয়ে, এছাড়া কি কোনো অসুখ এই যে এই সময়টার মধ্যে আসতে পারে কিনা একটু সংক্ষেপে বলবেন? হ্যাঁ, আমি কুড়িগ্রামের এক ভাই প্রশ্ন করেছিলেন, তাকে উত্তর কিন্তু দিয়েছিলাম যে এই সময় আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস দিয়ে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের রোগী কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে, এবং কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং দেখা যায় যে আমরা নট অনলি দিস, এই রোগীগুলোকে যখন আমরা লাংসে অসকালটেট করি তখন দেখা যায় যে পুরা হাঁপানির মতো হুইস পাওয়া যায়, একটা চি চি শব্দ শোনা যায়। তো এই কারণটা কি? কারণটা হচ্ছে এই জন্য তাদের কিন্তু যখন জিজ্ঞেস করি আগে কখন হাঁপানি ছিল, না ছিল না, আগে কখনো সর্দি কাশি অ্যাটোপি ছিল, অ্যালার্জি ছিল, না ছিল না, কিন্তু তারপরে পাচ্ছি। কারণ কি? ভাইরাল ইনফেকশনের পরে আপনার এই যে রেসপিরেটরি ট্র্যাক্টে একটা স্পাজম হয়, এই জন্য পাচ্ছি। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নট অনলি আমরা নাক থেকে পানি পড়া হচ্ছে, সাইনোসাইটিস হচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে। সাথে কি হচ্ছে, যদি আমার সাবজেক্ট নয়, চোখের একটা প্রদাহ শুরু হচ্ছে, কনজাংটিভাইটিস শুরু হচ্ছে ভাইরাল। তো ভাইরাল কনজাংটিভাইটিস শুধু নট অনলি দিস, এই যে ডেঙ্গি বলি, চিকেনগুনিয়া বলি, জিকা বলি, এগুলো তো কিন্তু চোখ ধরতে পারে। তাহলে চোখ ধরতে পারলে আমাদের চোখ নিয়ে চলে আসতেছে। শুধু তাই নয়, চিকুনগুনিয়া একটা মজার ব্যাপার হচ্ছে, চিকুনগুনিয়ার সাথে রিয়ারলি কিন্তু কোনো জায়গায় জায়গায় ছোপ 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 একটু কালো কালো দাগ হয়। সেরকম বেশ কয়েকটা পেশেন্ট আমি পাচ্ছি যে চিকুনগুনিয়া হওয়ার পরে জায়গায় জায়গায় কালো কালো দাগ পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার হতে পারে। তার মানে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আর শুকনা সিজন মানে যখনই পানি কমে যায় তখনই কিন্তু আসলে পানিজনিত রোগগুলো কিন্তু বেড়ে যায়। বন্যার সময় যেমন বাড়ে কন্টামিনেশন, কারণ বন্যায় বাড়ছে কেন? কারণ ওই যে আমাদের লেকটিন যেগুলোর সাথে সোয়েজ লাইনের সাথে মিক্সড হয়ে যাওয়ার জন্য, আর এখানে হচ্ছে যে ড্রাই হয়ে যাওয়ার জন্য পানি স্বল্পতা হয়ে যাচ্ছে, মানে পানি স্বল্পতা হয়ে পানি অপরিষ্কার হয়ে যাচ্ছে, পানির পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো বাড়তেছে, তাহলে এই পানিজনিত রোগ যেগুলো বলি সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু। তাহলে এই রোগগুলো একটু সতর্ক থাকতে হবে। থাকলে আমরা আশা করি এই শীতটাকে, সাথে হচ্ছে আমাদের শীতের রোগ। আপনি ভ্যাকসিন সম্পর্কে বলছিলেন, নিউমোনিয়া ভ্যাকসিন, এই ভ্যাকসিন সম্পর্কে আমি একটা আরেকটু জানতে চাচ্ছি, কারা কারা ভ্যাকসিনগুলো নিতে পারবেন এবং কিভাবে নিতে পারবেন? আচ্ছা, এইটার মধ্যে ভ্যাকসিনটার মধ্যে যে বলি, নিউমোনিয়ার 2টা ভ্যাকসিন পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের পলিস্যাকারাইড ভ্যাকসিন যেটা আছে আমাদের, যেটা পাওয়া যাচ্ছে, আর হচ্ছে প্রোটিন রিলেটেড ভ্যাকসিন আছে। তো একটা হচ্ছে আমি সহজ ভাষায় যদি বলে যে, একটা হচ্ছে জীবনে একবার দিলে হয়ে যাচ্ছে আমাদের, আর আরেকটা হচ্ছে আমাদের 5 বছর পর পর দিতে হয়। তো দুই ভ্যাকসিন। তো এইটা তাদের ক্ষেত্রে যাদের লাংসের রোগটা খুব বেশি পরিমাণে থাকবে তাদেরকে আমরা দিব। তো কমনলি আমরা দাম কম হচ্ছে কোম্পানি যেটা বাংলাদেশে তৈরি করে, যেহেতু বাংলাদেশের নাম দিয়ে বলছি, নিউমোভ্যাক্স নামে পাওয়া যায়, নিউমোভ্যাক্স 23। আচ্ছা, তো নিউমোভ্যাক্স 23টা 5 বছর পর পর দিলে হয়ে যায়। আর ইনফ্লুয়েঞ্জাটা যেটা বললাম সেটা তো 25 বছরই দিতে হবে। কাদেরকে দিতে হবে আমি অলরেডি বলে দিয়েছিলাম, তাহলে আমি আবার বলছি, যাদের রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো রোগ আছে আগে থেকে, সেটা হতে পারে ইন দি ফর্ম অফ অ্যাজমা, যারা সিগারেট থেকে হচ্ছে সিওপিডি, যাদের আইএলডি থাকছে, যাদের ব্রঙ্কিয়েক্টিসিস আছে, অথবা আগে থেকে টিউবারকুলোসিস ছিল, অথবা পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টিসিস ছিল, অথবা অন্য কারণে লাংসে কোনো ফাইব্রোসিস ছিল, অথবা লাংসের কিছু আনকমন কিছু রোগও হয়। ফাঙ্গাল ইনফেকশন বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এই রোগগুলো যাদের থাকে তাদেরকে আমরা টিকাগুলো দিয়ে দিতে বলবো। নেক্সট হচ্ছে যাদের হার্টের রোগ বা কিডনি রোগ, যদি অন্য রোগগুলো থাকে, তাদেরও যেহেতু ইনফেকশন হলে আমাদের এইগুলো অ্যাগ্রিভেট করতে পারে। তাদের ক্ষেত্রে অন্যান্য কমপ্লিকেশন যাদের আছে, যেমন হার্টের রোগ, তার যদি একটা নিউমোনিয়া হয় তাদের জন্য প্রবলেম হতে পারে। তাদের জন্য আমরা এই ইনফ্লুয়েঞ্জার শটটা নিয়ে নিতে আমরা অ্যাডভাইস করে থাকি। কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টের রোগী যারা, তাদের জন্য সেটা ম্যান্ডেটরি আমরা বলবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, নিউজ 24 এর দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ, কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।